আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনামের প্রথমে থাকছে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ব্যর্থ হয়েছে রুশ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এদিকে তুরস্কে 5 দিনে গ্রেপ্তার 4,466 জন। আবারও জাতিসংঘের ভাষণে পশ্চিমাদের যে সতর্কবার্তা দিলেন এরদোগান। আরও জানিয়ে দেব জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধা সামরিক বাহিনী হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইসরায়েল ও লেবাননের পাল্টাপাল্টি হামলায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের মাধ্যমেই এবার লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে প্রায় পুরো অঞ্চলেই সেই যুদ্ধের আজ ছড়িয়ে পড়ার সংখ্যা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট্রিক রাইডার সোমবার 23 সেপ্টেম্বর ওই তথ্য জানিয়েছে। সেনা পাঠানোর কথা জানালেও ঠিক তাদের সংখ্যা কত হবে বা তাদের কাজ কি হবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় 40,000 মার্কিন সেনা রয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এবং সতর্কতার অংশ হিসেবে আমরা আরও অল্প পরিমাণ মার্কিন সামরিক কর্মকর্তা পাঠাচ্ছি, তবে অপারেশনাল নিরাপত্তার বিবেচনায় তাদের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব না। এদিকে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে ভার্জিনিয়া ছেড়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস ট্রুম্যান, দুটি ডেট্রাল ও একটি ক্রুজার। ওমান উপসাগরের আগে থেকেই মোতায়েন রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এখন ইউএসএস ট্রামনও ওই অঞ্চলে গেলে আরও সহিংসতা বৃদ্ধি পেলে দ্রুত পদক্ষেপ নিতে পারবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে হঠাৎ করেই ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের অন্তত 1600 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সোমবার চালানো এসব হামলায় 35 শিশুসহ প্রায় 500 ব্যক্তি নিহত হয়েছেন। ব্যর্থ হয়েছে রুশ পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের পরমাণু অস্ত্র নিয়ে বেশ সচেতন দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এর মধ্যেই উভয় পক্ষ নিজেদের মধ্যে স্বাক্ষরিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছে। এমনকি চলমান ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একের পর এক পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। তবে প্রবাদ আছে, যত গর্জে তত বর্ষে না। তেমনকি পরমাণু হামলার হুমকি দেওয়া হলেও পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র নির্মাণে রুশ বিজ্ঞানীদের ব্যর্থতার গল্প রয়েছে। সম্প্রতি তেমনি এক ব্যর্থতার গল্প বেরিয়ে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রাশিয়া নিজেদের সারমাত ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। নিজেদের পরমাণু অস্ত্রভাণ্ডার সমৃদ্ধকরণ প্রকল্পের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল মস্কো। ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ কেন্দ্রের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে রুশ বাহিনীর ব্যর্থতার একটি চিত্র ফুটে উঠেছে। স্যাটেলাইট চিত্রটি যুক্তরাষ্ট্রের মাস্কার টেকনোলজিসের দ্বারা ধারণকৃত, যা গত 21 সেপ্টেম্বর নেওয়া হয়েছে। এতে দেখা যায় উত্তর রাশিয়ার প্লেস্টক কসমোড্রামে উৎক্ষেপণ কেন্দ্র 200 ফুট চওড়া একটি গর্ত দেখা যায়, যা সেপ্টেম্বরের শুরুতে তোলা ছবিগুলোতে দেখা যায়নি। এটি মূলত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য নকশা করা হয়েছে। তবে পরীক্ষা সংক্রান্ত জটিলতার কারণে ক্ষেপণাস্ত্রটির উন্নয়ন বিলম্ব হচ্ছিল। রাশিয়ান পারমাণবিক বাহিনী প্রকল্প পরিচালনার সঙ্গে যুক্ত বিশ্লেষক পাবেল পডগিভ জানান, সবগুলো ইঙ্গিত পর্যবেক্ষণ করে বলা যায় এটা একটা পূর্ণ ব্যর্থ পরীক্ষা ছিল। সেখানে ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ সাইলোতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। লন্ডনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রানজিটিক স্টাডিজের গবেষণা সহযোগী টিমোথি রাইট জানান, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইলোর আশপাশের এলাকা ধ্বংস হয় এটি উৎক্ষেপণের পরপরই ব্যর্থতার ইঙ্গিত দেয়। হতে পারে এটি উৎক্ষেপণের সময় সক্রিয় হতে ব্যর্থ হয়েছে, অথবা এতে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। 115 ফুট লম্বা সারমাত ক্ষেপণাস্ত্রটি পশ্চিমা বাহিনীর কাছে শয়তান 2 নামেও পরিচিত। এর পাল্লা 18,000 কিলোমিটার, 208 টনের বেশি ওজন নিয়ে সারমাত ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যায়। রুশ গণমাধ্যম জানায় এটি ভিন্ন ভিন্ন লক্ষ্যমাত্রায় আঘাতের জন্য 16টি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে। পুতিন জানিয়েছিলেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র রাশিয়ার শত্রুদের কাছে নেই।
তুরস্কে 5 দিনে গ্রেপ্তার 4,466 জন। গত 5 দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 4,466 জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিয়াকা এ তথ্য নিশ্চিত করেছেন। এক এক্স পোস্টে ইয়ারলিয়াকা বলেছেন, রাস্তায় তল্লাশি, বাড়ি ও কর্মস্থলে অভিযান এবং পরিচয় যাচাইকালে এসব ব্যক্তিকে আটক করা হয়। তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে 4,436 জন 5 বছর, 19 জন 5 থেকে 10 বছর এবং 11 জন 10 বছরের বেশি সময় ধরে পলাতক ছিলেন। আটকদের মধ্যে 718 জন মাদক, 691 জন চুরি, 434 জন চোরাচালান ও সংগঠিত অপরাধ, 383 জন প্রতারণা, 159 জন লুটপাট, 116 জন যৌন অপরাধ, 85 জন সন্ত্রাসবাদী এবং 79 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে। পুলিশ, সশস্ত্র বাহিনী ও কোস্ট গার্ডের বিভিন্ন অভিযানের ফলে এসব অপরাধী গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। জাতিসংঘের ভাষণে পশ্চিমাদের যে সতর্কবার্তা দিলেন এরদোগান। গাজা উপত্যকা নিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালনের জন্য পশ্চিমা ও জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি গাজায় শিশু ও নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করার অভিযোগ তুলেছেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর আল জাজিরার। এরদোগান বলেন, গাজায় শুধু শিশুরাই মারা যাচ্ছে না, মরছে জাতিগত ব্যবস্থা। পশ্চিমারা যে মূল্যবোধগুলোর কথা বলছে সেগুলো মারা যাচ্ছে, সত্য মরছে এবং আরও ন্যায়পরণতায় একটি বিশ্বে মানবতার বেঁচে থাকার আশা একের পর এক মারা যাচ্ছে। তিনি বলেন, আমি এখানে সরাসরি আপনাদের জিজ্ঞেস করছি, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে যারা আছে তারা কি মানুষ নয়? ফিলিস্তিনের শিশুদের কি কোনো অধিকার নেই? গাজায় ইসরায়েলের হামলায় কট্টর সমালোচক এরদোগান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে মধ্যপ্রাচ্যকে আরও যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে থামানোর আহ্বান জানান। নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, 70 বছর আগে মানবতার জোট যেমন হিটলারকে থামিয়েছিল, তেমনি নেতানিয়াহু ও তার হত্যাকারী নেটওয়ার্ককে মানবতার জোট থামানো উচিত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এরদোগান বলেন, অবিলম্ব ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জিত হওয়া উচিত, একটি বন্দি বিনিময় প্রতিক্রিয়া সম্পন্ন হওয়া উচিত এবং গাজায় মানবিক সহায়তা বাধাহীনভাবে ও অবিচ্ছিন্নভাবে সরবরাহ করা উচিত। এরদোগান এছাড়া একদিন জর্ডান ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জাতিসংঘের সাধারণ পরিষদে গাজার ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে কথা বলেন। জম্মু কাশ্মীরের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। ভারতের জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ 1 দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন এই অঞ্চলের বাসিন্দারা। বুধবার 25 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল 6টা পর্যন্ত। আজকের দ্বিতীয় দফায় নির্বাচনে 6টি জেলার 26টি আসনে ভোট গ্রহণ হবে, যার বেশিরভাগই বিচ্ছিন্নবাদী অধ্যুষিত এলাকা। আসনগুলো হলো কাঙ্গন, এসটি, গান্ডারবাল, হরজতবাল, খানিয়ার, হাব্বাকাদল, লালচক, চন্নাপুরা, জাদিবাল, ঈদগাহ, সেন্ট্রাল সালতেং, বুদগাম, বিয়ারহা, খান সাহেব, চরি শরীফ, চাদুরা, গোলাপগড়, রিয়াসী, শ্রীমাতা বৈশীদেবী, কালাকোট, সুন্দরবানী, নওশেরা, রাজৌরি, বুধল, থান্নামান্ডি, সুরনকোট, পুঞ্জ, হ্যাভেলি এবং মেন্ধার। প্রায় 26 লাখ ভোটার আজ 239 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। আর আজ যে 26 আসনে ভোট হচ্ছে তার মধ্যে 15টি কাশ্মীরে। মূলত 1 দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে, তবে 2014 সালের মতো পূর্ণ রাজ্য হিসেবে নয়। ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ক্ষমতাসীন বিজেপি বরাবরই বিরোধীদের সমালোচনা করে বলছে, যতই চেষ্টা করা হোক 370 ধারা আর কোনোদিন ফেরানো যাবে না। এবার জম্মু ও কাশ্মীরে 3 দফায় ভোট গ্রহণ হচ্ছে। 90টি বিধানসভা আসনের মধ্যে 18 সেপ্টেম্বর প্রথম দফায় 24টি আসনে ভোট গ্রহণ হয়। আজ দ্বিতীয় দফায় 26 আসনে ভোট গ্রহণ হচ্ছে এবং এরপর আগামী 1 অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় 40 আসনে ভোট গ্রহণ হবে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধাসামরিক বাহিনী হিজবুল্লাহ প্রায় 1 বছর ধরে গুলি বিনিময়ের পর ইসরায়েল এবং লেবানন হিজবুল্লাহর গ্রুপ এখন এক ভয়ানক সংঘাতে লিপ্ত, যা পূর্ণ যুদ্ধে পরিণত হবার আশঙ্কা সৃষ্টি করেছে। ইসরায়েলের জন্য গাজার হামাসের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। অনেকে ইরান সমর্থিত এই গ্রুপকে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী আধা সামরিক বাহিনী হিসেবে গণ্য করেন। তবে লেবাননে হিজবুল্লাহর বেশ ক্ষমতাধর রাজনৈতিক এবং সামাজিক শাখাও আছে। হিজবুল্লাহ নেতা
হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলছে তার গ্রুপের নতুন অস্ত্র এবং সক্ষমতা আছে। তারা উত্তর ইসরায়েলের গভীরে ড্রোন থেকে ফিল্ম করে ফুটেজ প্রকাশ করেছে, যেখানে হাইফা বন্দর লেবানন ইসরায়েল সীমান্ত থেকে অনেক দূরের অন্যান্য স্থাপনা দেখা যাচ্ছে। গত কয়েকদিনে তারা এক বছরের যে কোনো সময়ের চেয়ে ইসরায়েলের আরও গভীরে আঘাত এনেছে। লেবাননের গৃহযুদ্ধ চলাকালে 1982 সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠা হয়েছিল এবং তার প্রাথমিক লক্ষ্য ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অবসান ঘটানো। নিজ নিজ অবস্থান থেকে দীর্ঘ যুদ্ধের পর হিজবুল্লাহ 2000 সালে তাদের লক্ষ্য অর্জন করে, যখন তারা ইসরায়েলকে সরে যেতে বাধ্য করে। কিন্তু তারপর হিজবুল্লাহ ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে লড়াই চালিয়ে গেছে। শিয়া মুসলমানদের সংগঠন হিজবুল্লাহ ইরান সমর্থিত গ্রুপ এবং সরকারের অংশ, যারা অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স বা প্রতিরোধ চক্র বলে পরিচিত। হিজবুল্লাহ ছিল প্রথম গ্রুপ যাদের ইরান সমর্থন করে এবং তাদের রাজনৈতিক ইসলাম প্রচারের জন্য ব্যবহার করে। হিজবুল্লাহ শুধু সশস্ত্র গ্রুপ নয়, তারা একটি রাজনৈতিক দল। লেবাননের সংসদে তাদের আইন প্রণেতা আছে এবং কয়েক দশক ধরে দেশের বিভিন্ন সরকারের তাদের প্রতিনিধি ছিল। তাদের বিস্তীর্ণ সমাজসেবামূলক কর্মকাণ্ড রয়েছে। দক্ষিণ লেবানন এবং দেশের অন্যান্য অঞ্চলে তারা স্কুল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করে। সেসব এলাকায় তাদের শক্তিশালী উপস্থিতি আছে। কিন্তু লেবাননে বিরোধীদের অনেক সমালোচনার সম্মুখীন হন নাসরুল্লাহ, বিশেষ করে যারা অভিযোগ করেন তিনি দেশের ভাগ্য ইরানের সাথে জুড়ে দিয়েছেন। নাসরুল্লাহকে বাস্তববাদী বলে গণ্য করা হয়, যিনি রাজনৈতিকভাবে আপোষ করতে সক্ষম। ইসরায়েল তাকে হত্যা করতে পারে এই আশঙ্কায় তিনি বহু বছর ধরে লুকিয়ে জীবনযাপন করছে এবং তার ভাষণ অজ্ঞাত স্থান থেকে রেকর্ড করে প্রচার করা হয়।